দুপুর মানেই ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। রোদের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে, গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটাচলাও স্লো। ফুটপাতে চায়ের দোকান, কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কাছে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফের থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে তখন তো শহরের দুপুর আরো মায়াময়। ভিজে রাস্তায় গাড়ি আলো প্রতিফলিত হয়, রিকশার ঘন্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাছের জানলায় জমে থাকা পানির ফোঁটার উপরে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত ধীর। কফির কাপ হাতে নিয়ে ছাদে উঠেছে তাসফিন, চুমুক দিতে দিতে রাস্তায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। তপ্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টির সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন, তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজ সেই রমণী তার বক্ষ পৃষ্ঠে পিষ্ট হতো। আদরে আদরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিনিয়ত, কিন্তু এখন চাইলেই কি তাকে কাছে টানতে পারে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকার টেনে কাছে টানতে চায়, তাহলে? তাচ্ছিল্যের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে, সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসি লেপ্টে থাকে অধর কোণে। নিঃসত্তা বাঁচিয়ে রেখেছি বাচ্চা সুলভ আচরণে। না, তাসফিন চাইলেও পারবে না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তাহলে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার খাটাবে না হয়। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবিনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন, কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছে রুবিনা শেখের কাছে, অথচ গলা দিয়ে কথা বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে, কারোর কথা শুনতে চায় না। কি সমস্যা? ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারে মিটবে না, তার জন্য চাই ফারার শেখের স্নিগ্ধ আদলখানি। বলছিলাম আম্মু একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবিনা শেখ কড়াইয়ে ঢেলে বললেন, এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শুনো না। তাসফিন জোরপূর্বক রুবিনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরে। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবিনা শেখকে সোফায় বসালো তাসফিন। হাঁটু গেড়ে বসলো সে নিচে। শান্ত কণ্ঠে বোঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নিঃশ্বাস ফেল তাসফিন। আম্মু, তুমি চাইতে না আমি সংসার করি? হ্যাঁ তো, তুমি তো আর আমার কথাটা রাখোনি, বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবিনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন তো রেগেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো, আমি এখন ওই ফেলে যাওয়া বউয়ের সাথে সংসার করতেই পারি। ভ্রুদয় কুঁচকে এলো রুবিনা শেখের। ফ্রন্ট কেটে বলল, তাই নাকি? বারে বা, হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠছে তোমার? তাসফিন মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না, যে করেই হোক মাকে রাজি করাতেই হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবিনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে না, ফারার বিয়ে হয়নি এখনো, বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুবিনা শেখ। ইতিমধ্যে তিনি জেনে গিয়েছেন তাসফিন কৃষ্ণপুরে গিয়েছিল। কথাটা সুয়াদ্য বলেছিল। ফেরার কিছু সময় আগে থেকে কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবিনা শেখের কাছে। আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে, তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়লো তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারাকে দেখেছি, আর আমি এখন চাই ফারা এখানে আসুক এবং আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে জ্বলে উঠল রুবিনা শেখ। তিরিক্ষি মেজাজে বলে, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারহার চাচা আর মা দুজনেই তোর উপর ক্ষেপে আছে। এখন তুই গিয়ে বললি আর ওরা মেহেদি দেবে? বাঁকা হাসলো তাসফিন। উঠে দাঁড়ালো সহসা, চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসবো।
অবাক নেত্রে চেয়ে রইলেন রুবিনা শেখ। শাসানোর সহিত বললেন, দেখ তাসফিন, একদম ঝামেলা করবি না তুই কিন্তু। উফ আম্মু, একটু একটু তো ঝামেলা হবেই। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা সরিয়ে লম্বা হয়ে শোয়। দৃষ্টি তার ছাদের উপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারা শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেক দিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ ঝকঝকে নীল হয়ে ওঠে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস সতেজ ও ঠান্ডা, যেন প্রাকৃতিক নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচকে সবুজ হয়ে ওঠে। সূর্যের আলো পড়লে আরো ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরো সজীব মনে হয়। বৃষ্টির জলে নতুন করে প্রাণ ফিরে পেল যেন। ফুল গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরার মতো ঝলকে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারহা। হাত দুটো কাঁপছে তরতর করে। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিয়ৎক্ষণ পূর্বে আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারহাকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারহা তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করে বুঝি তার বউয়ের কথা মনে পড়লো দীর্ঘ 1 বছর পর। অভিমানেরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাগের ডগা ফুলে উঠল ফারহা। সে মোটেও যাবে না যদি ওই খচ্চর বেটা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে কি বলবে? আচ্ছা, সে কি ফারহাকে চিনতে পারবে? ধুর ছাই, চিনবে কি করে? সে তো দেখেইনি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারহা। চট জলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নিজের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল বেড়া, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাব না তার সাথে। বেঁকে বসলো ফারহা। কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মিক লজ্জায় লাল হয়ে ওঠে কপোলোদয়। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট বয়সে বিয়ে হয়ে গেল। লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে ওঠে ফারহা। জিপ গাড়ি এসে ঢুকলো কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসেবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখার জন্য ছটফট করছে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িতে আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, এই দেখ ফারহা, গাড়িতে আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারহা যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। বুড়োদয় কোচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসলো ফারহা। এত সহজে তো এই খচ্চর বেটার কাছে ধরা দেব না। বিনা বাক্য ব্যয়ে ছাদে থেকে নেমে গেল ফারহা। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্র দেখতে পেল রুবিনা শেখকে। আর ওনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারহা চুপচাপ পেছনের দিকে বের হতে লাগলো। তাসফিন ভেতরে আসা মাত্র বাইরে চলে গেল ফারহা। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এজন্য লোকটাকে তার সেদিন চেনা চেনা লাগছিল। আরে, এ তো ফারহার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারহা। এগোতে গিয়ে ফের পিছিয়ে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণৎকাল। ওই মশাই, আমাকে ফেলে গেছিলেন না? দেখেন আপনার গাড়ির কি করি। আশেপাশে দৃষ্টি বুলে একটি পেরেক খুঁজে পেল ফারহা। এগিয়ে এলো ফারহা, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল। হুশ, যান, আপনার টায়ার পাংচার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম। পুরুষালী কণ্ঠস্বর আটকে ওঠে ফারহা। চকিতে উঠে দাঁড়ায় সে। ঘাড় ফিরিয়ে তাকাতে আরো এক দফা চমকে ওঠে। চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার, কিন্তু তিনি এখানে কেন? আপনি? ঘন অন্ধকারের বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলো। প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলোর আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগলো বোধহয়। সে অজস্র ছোট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে।
জায়গাটা ধুলো মাখা বা স্যাঁতসেঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় হয়ে উঠেছে ফারহার, শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দুই পা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসলো সে। অবুঝ বালিকা, বাচ্চাসুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখ পানে। মিস অর মিসেস? হাসলো তাসফিন, স্পর্শ করলো ফারহার বাহু, জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস? পায়ের পাতা থেকে শিশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওনার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী টামাত রঙের অধর স্পর্শ করলো কানের লতি। পিলি চমকে ওঠে ফারহার, হাত পা অসাড় হয়ে এলো তার। একই টোনে কমান্ডার বলে ওঠে, ইয়োর হাজব্যান্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারহা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারহা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী। নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারহা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। কিয়ৎক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেয় ফারহা। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রাঙা গাল। মণি কোঠায় থাকা মণি দুটো খিঁচিয়ে ভেতরে যেতে চাইলো। হাতের ওড়না ছেড়ে দিল আলগোসে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভড টু ট্র্যাপ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসলো তাসফিন। এদিক সেদিক তাকালো, ফের বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তিষ্ক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গেল ফারহা। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো লাগতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে। নেত্রপলক ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগালো ফারহা। কোনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে। থামতে হলো ফারহাকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শ্যুট করব, কিন্তু জানো কোথায় শ্যুট করব? এখানে। বুকের বাঁ দিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারহার। ছটপুটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থেকেছো, মন ভরেনি, আবার পালাতে চাইছো। এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কোনোই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা, ফারহা, এই ফারহা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি, ওই যে লেফটেন্যান্ট, উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারহার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেলো স্নেহা। মাথা চুলকে আওড়ালো। তোর জামাই তো নেভি। বারে বা, ভাগ্য হতো তোর জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর, সর চোখের সামনে থেকে। গটগট করে বাড়ির ভেতর চলে গেল ফারহা। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখে হয়েছে তাসফিন অনেকদিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে সে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রেজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলেছিলাম যে আরিফা আপা আপনার কথা অনুযায়ী তাসফিন সরিয়ে এসেছে ফারহাকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাত করে উঠলেন, 1 বছরের উপর হয়ে যাচ্ছে ভাইজান, এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব তা ভাবলেন কি করে আপনারা? মোটা ব্রুদয় কুঁচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্যতা ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি, নিয়ে যাইনি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি, বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবিনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। কই ক্ষমা টমা চাইবে তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারহা সংসার করুক। এমনিতেই তিনি দেখেছেন রুবিনা শেখ এবং রেজওয়ান শেখ দুজনেই ফারহাকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রেজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারহা সব কিছু বুঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দিব। আরিফা আহমেদ একই স্বরে বলল, যদি ফারহা রাজিও থাকে তারপরও আমি মেয়ে
দেব না। চোখা চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে বেঁধে নিয়ে যাবে। কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারিয়াকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারিয়াকে নিচে নিয়ে এলো। নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে ফারহা। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবিনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারহার। আম্মু, তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারহার। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পলক। তাসফিনের দৃষ্টি সচল, অপেক্ষায় আসছে জবাবের। ফারহা রিনরিনে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসলো তাসফিন। সে বোধহয় আগে থেকে জানতো উত্তর এমনই আসবে। আরিফা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বললেন, হয়েছে এবার শান্তি? উপরের দিকে পা বাড়ায় ফারহা। সহসা উঠে দাঁড়ালো তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পল পিছন ফিরে তাকালো ফারহা। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। তাসফিন টেবিলের উপরে রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। আরিফা আহমেদ তবদা খেলেন। তাসফিন, তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলে এসে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবিনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন বৌমা না নিয়ে যেন ফিরে। সিঁড়ি ডেঙিয়ে পাশের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারহা। মাথায় দেওয়া উড়না নেমে গেল দুদিকে। সফেদ রঙা পর্দাগুলো বাতাসে উড়ছে। হাতে টান পড়তে কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারহাকে। আমার কথা আছে। হাসকি টোনে বলা শব্দগুলো কর্ণকুর হওয়া মাত্র থমকায় ফারহার হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙ্গুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙ্গুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারার আঙ্গুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ থেকে। খিসিয়ে অক্ষিরায় বুঝে নিল ফারহা। আঁকড়ে ধরে ঠোঁট। এখানে যদি অন্য কেউ হতো তবে কি উচিত শিক্ষা দিত সে? অথচ আজ পারছে না কিছুই বলতে আর না করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করেছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেলল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট টপস রিংগুলো খুলে ফেলল তাসফিন। কম্পিত হলো কিশোরীর হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসলো সে। ঝুমকো জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটার কাছে থাকা প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি ছোট্ট পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ডের? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারহা। চমকালো তৎক্ষণাৎ। হাত ওঠাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো একজোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারহা। তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণের কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিসিয়ে বুঝে নিল অক্ষিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে না পাই। বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তরাক করে ওঠে। হাত মোচড়াতে লাগলো ফারহা। ক্ষীণ ব্যথা অনুভব করলো উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল তাড়াহুড়ো করে। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারহার। নেক্সট টাইম জিজ্ঞাসা করা হলে বলবে যাব, ঠিক আছে? চাপটা তীব্র হলো। ঈশ শব্দটি বেরিয়ে এলো অদর ফাঁক হতে। মাথা দোলায় ফারহা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। ফিরে দিল তাসফিন। সরে এলো ফারহা। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কোচ বলবো যাব না, আমি দেখবো কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারহা। বুড়ো উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস?